প্রস্তুত শেখ হাসিনার ফাঁসির মঞ্চ। শেখ হাসিনার নতুন গোপন কল রেকর্ড ফাঁস করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন সেই ফোনালাপ ফাঁস করেছে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট। তাদের হাতে এসেছে গোপনে রেকর্ড করা একাধিক ফোনালাপ, যেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের উপর গুলি চালানোর ওপেন অর্ডার দেওয়ার কথা বলেছে। শুধু তাই নয়, হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও উঠে এসেছে রেকর্ডিংয়ে। বিবিসির পর এবার আল জাজিরা অসাধারণ একটা ডকুমেন্টারি তৈরি করেছে আমাদের গণঅভ্যুত্থান নিয়ে। বলা বাহুল্য, প্রত্যেকটা এই ধরনের ডকুমেন্টারি শেখ হাসিনার কফিনে একটা বা অনেক বেশি পেরেক পোঁতার মতো ব্যাপার। জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায়, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র ক্ষমতার লোভে হাজার হাজার ছাত্রদের প্রাণ নিয়েছেন এবং এই আওয়ামী সরকারের শেষের ব্যবহার, শেষের আচরণ এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যা পূর্বেরকার সকল দুর্নীতিকে ছাপিয়ে গেছে। এবং ইতিমধ্যেই শেখ হাসিনার আমলের কিছু ভয়ানক তথ্য বিস্ফোরক করলেন আল জাজিরা। কাতার ভিত্তিক সংবাদ সম্মেলন আল জাজিরায় এমন কিছু তথ্য প্রকাশ করেছেন যা সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় শুরু হয়ে গেছে। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি কি এমন তথ্য অনুসন্ধানের মাধ্যমে বেরিয়ে আসলো যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় শুরু হয়ে গেছে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিবিসির পর এবার আল জাজিরা অসাধারণ একটা ডকুমেন্টারি তৈরি করেছে আমাদের গণঅভ্যুত্থান নিয়ে। বলা বাহুল্য, প্রত্যেকটা এই ধরনের ডকুমেন্টারি শেখ হাসিনার কফিনে একটা বা অনেক বেশি পেরেক পোঁতার মতো ব্যাপার। আসবো সেই জায়গায়। এই ভিডিওর শুরুতেই আমরা সবাই যেটা করছি, জুলকারনাইন সায়েরকে আমরা ধন্যবাদ জানাই। তিনি এই ডকুমেন্টারি তৈরি করার সময় খুবই ইনভলভ ছিলেন। আমি রাদার এই কাজের চাইতে সায়েরকে আমরা স্মরণ করব শেখ হাসিনার সময় তিনি যে দুর্দান্ত ভূমিকা পালন করেছেন তিনি, এবং একই সাথে আমরা এই ধরনের কাজের সাথে যারা তাসনিম খলিল জড়িত ছিলেন, এই দুজন ব্যক্তিকে আমাদের এই অভ্যুত্থানের এই বিশেষ জায়গায় কাজ করার জন্য আমরা একই কাজ অনেক জায়গা থেকে অনেকেই করেছি, কিন্তু এই কাজটা যেটা ট্রুলি জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে করা এবং যেটার বিরাট ইম্প্যাক্ট আসলে অনেক বেশি গ্লোবালি পড়েছে, সেটা নিশ্চিতভাবে আমরা তাদেরকে ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাস তাদেরকে স্মরণ রাখবে। খানিকটা সমালোচনা আছে ডকুমেন্টারিটা নিয়ে, সেটা আসবো। আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়া কেউ বলছেন, এবং দেখার পর আমার নিজেরও তাই মনে হয়েছে। আমার মনে হয় সব দিকে আমরা একটু বলে রাখা জরুরি। যে ডকুমেন্টারিটা নতুন কি পেলাম, শেখ হাসিনার বেশ কিছু ফোন রেকর্ড পাওয়া গেছে, কল রেকর্ড পাওয়া গেছে। এর মধ্যে একটা কল রেকর্ড যেটা এখানে আছে সেটা বিবিসিতেও আছে, তার যে লেথাল ওয়েপন ব্যবহার করা এবং দেখে গুলি করে দেওয়ার জন্য যে বলা, এই অডিওটা এখানে আছে এবং বিবিসিতেও এটা ছিল। এবং বিবিসির ওই অডিওটাই প্রাথমিকভাবে আমাদের সামনে যখন বলা হয়, যেটা ভেরিফাই করা হয়েছে টেকনোলজিক্যালি, এবং সেই যারা চেক করে, যারা এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে আল জাজিরাও সেটা করেছে। এবং আল জাজিরা আরও কিছু গুরুত্বপূর্ণ অডিও আমাদের সামনে এনেছে। এর মধ্যে একটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি, যেটা তার বিচারেও সাহায্য করবে, কারণ তিনি আমাদের হাতে আছেন। জনাব সালমান এফ রহমানের এই রাষ্ট্রীয় বিষয়ে ইনভলভড হওয়া, আবু সাঈদের ঘটনা, তিনি যেভাবে পুলিশের প্রধানকে ময়নাতদন্ত রিপোর্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন, তাতে বোঝা যাচ্ছিল তিনি তিনি খুবই ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু আমার একটা পর্যায়ে আমার মনে হতো যে শেখ হাসিনার পর দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে জনাব সালমান এফ রহমান। বোঝাই যায় তিনি শেখ হাসিনার খুবই কাছের মানুষও ছিলেন। শেখ হাসিনা ভোরে ঘুম থেকে উঠে সেলাই করছেন, মাছ ধরছেন, এসব ছবি সালমান এফ রহমান তুলে আপলোড করেছেন, এগুলো আমরা দেখেছি। আমি একটা স্মৃতি শেয়ার করি। আওয়ামী লীগের নেতা, নাম বলছি না, সম্পাদক পর্যায়ে টকশো করতাম, যেহেতু অনেকের সাথে এক ধরনের যোগাযোগ ছিল, কথাবার্তা হতো, আগে পরে কথাবার্তা হতো। আমি তাদের দল নিয়ে ফ্রাস্ট্রেশন কখনো দেখেছি, এবং একটা মন্তব্য ওই সম্পাদকের আমার কানে বাজে, যে সালমান এফ রহমান যে দল চালায় সেই দল আসলে আর কয়দিন করা যাবে। সো সালমান এফ রহমান কতটা পাওয়ারফুল হয়ে উঠেছিলেন সেই সময়, এটা বোঝা যায়, এটা আসলে বোঝা যায়। ইনফ্যাক্ট শুধু এই সময় না, উনি ডিফ্যাক্টো, আমি 96 থেকেই খেয়াল করেছি শেখ হাসিনা যেখানে যান সালমান এফ রহমান সাথে থাকেন। সো শেখ হাসিনা উপরে কতটা প্রভাব তার ছিল, কতটা পাওয়ারফুল তিনি ছিলেন বোঝা যায়। পরবর্তীতে রীতিমতো টেম্পি হয়েছেন, উপদেষ্টা তিনি দীর্ঘদিনই ছিলেন। সো আমরা এটা বুঝতে পারি এই ইনভলভমেন্টের একটা প্রমাণ আছে, এটা তার বিচারের ক্ষেত্রে কাজে লাগতেই পারে। আর আবু সাঈদের মৃত্যুর অসাধারণ ডকুমেন্টেশন আছে, আমি প্রত্যেককে আহ্বান জানাবো। এটা ইংরেজিতে এসেছিল প্রথম, পরে এটাকে বাংলায়ও ট্রান্সলেট করে দেওয়া হয়েছে, খুবই ভালো কাজ হয়েছে এটা। আবু সাঈদের পুরো এই সময়টার একটা অসাধারণ ট্র্যাকিং আছে, একজন জার্নালিস্ট আবু সাঈদকে ফলো করছেন, এবং আবু সাঈদের যে জিনিসটা আমরা আসলে আগে জানতাম না সেটা এখানে জানতে পারলাম, যে আবু সাঈদকে টার্গেট করা হয়েছিল। তাকে প্রথম অনেকজন পুলিশ মিলে ঘিরে ধরে পেটাতে যায়, তারপরও রক্তাক্ত অবস্থায় আবু সাঈদ এগিয়ে যায়, দৌড়ে যায়। সাঈদের বীরত্বের একটা অংশ আমরা দেখেছি বুক পেতে দেওয়া বুলেটের সামনে, কিন্তু এর আগে থেকেই তার বীরত্ব চলছিল, অকল্পনীয় বীরত্ব চলছিল। এটা চমৎকার অসাধারণ ডকুমেন্টেশন এখানে আছে।
শেখ হাসিনার নতুন কিছু অডিও আমাদের সামনে আসলো, এগুলো গুরুত্বপূর্ণ। তিনি ছাত্রলীগের সাথে কথা বলছেন, ছাত্রলীগ তাকে নানান রকম তথ্য দিচ্ছে, ছাত্রলীগের নেতা। এবং শুধু সেটা না, ইন্টারনেট বন্ধ করা নিয়ে যে মিথ্যাচার হয়েছিল, এগুলো আমরা জানি, অনেক আগে থেকেই জানি এগুলো কে বন্ধ করেছে, কী করেছে। এগুলো নাশকতার জন্য হয়নি, এগুলো আসলে বন্ধ করা হয়েছে, সেগুলো আমরা জানতে পারি। বিটিআরসি কীভাবে নির্দেশনা দিয়েছে সেই ডকুমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে। কিন্তু আমার কাছে একটা জিনিস, মানে এর মধ্যে যারা স্বজন হারিয়েছেন, এক ভাই, একজন শহীদের বোন এসছেন, কথা বলেছেন, আবু সাঈদের পরিবার কথা বলেছেন, কিন্তু একজন রীতিমতো টিন সন্তানের, মেয়ে সন্তান, কন্যা সন্তানের বাবা কথা বলছিলেন একটা পর্যায়ে। আমি বিশ্বাস করি তার কান্নার সাথে আমরাও কাঁদবো। মানে স্বজন হারানোর বেদনা বলে একটা কথা আছে, যেটাকে শেখ হাসিনা ডেরোগেটরি বানিয়ে ফেলেছেন, একটা ফাজলামতে পরিণত করেছিলেন। তার বিভৎস স্বৈরাচার চাপিয়ে দেওয়ার জন্য নাকি কান্না কেঁদে, মায়া কান্না কেঁদে, এগুলো উনি বলতেন। আমরা জানি তার পরিবারের যে ঘটনা ঘটছে ডিজাস্টারাস, কিন্তু উনি বছরের পর বছর এটাকে আসলে ব্যবহার করেছেন মানুষের সামনে। কিন্তু এটা ট্রু স্বজন হারানোর বেদনা। মানে গুলি খাওয়ার পর তার কন্যা তাকে শেষবার ফোন করে এবং জানায় সে আর বাঁচবে না, তার ডেড বডিটা যাতে নিয়ে যায়। শেখ হাসিনার ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে। যখন তখন যে কোনো সময় তার ফাঁসি কার্যকর হতে পারে, কারণ তিনি যে অন্যায়, তিনি যে অপরাধ করেছেন, এতে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হবে। কারণ তিনি এক পর্যায়ে স্বৈরাচার হয়ে উঠেছিল এবং এদেশের হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন এবং অসহায় দরিদ্র মানুষের অনেক নির্যাতন, জুলুম, অত্যাচার তিনি করেছেন। সুতরাং সামাজিক যোগাযোগের মাধ্যমেই তোলপাড় শুরু হয়ে গেছে যে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এই ছাত্রদেরকে হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে সরাসরি গুলি করার হুকুম দিয়েছেন। আর এই সরাসরি হুকুম দেওয়ার কারণেই কিন্তু প্রশাসনের সকল লোকজন, তাদের ব্যবহার, তাদের আচরণ পশুর মতো হয়ে গেছে। তারা মানুষকে আর মানুষ না মনে করে পশুর মতো তারা মানুষ হত্যা করেছেন, খুন করেছেন, গুলি করেছেন, গুম করেছেন এবং তাদের দেহ, তাদের লাশ তারা গুম করেছেন। দর্শক, সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষের একটাই দাবি যে এই ধরনের অপকর্মের সাথে যারাই জড়িত ছিল তাদের সকলকে আইনের আওতায় এনে প্রকাশ্যে দিবালোকে যেন তাদেরকে শাস্তি দেওয়া হয়, যাতে করে তারা যে অন্যায় করেছে, অপরাধ করেছে, পাখির মতো মানুষ মেরেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার মায়ের সন্তানকে তারা নির্বিচারে বিনা দোষে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছেন, তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দিয়ে বাংলার মানুষদেরকে যেন জানিয়ে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয় যে এ ধরনের কাজ যেন ভবিষ্যতে আর কেউ করার দুঃসাহস করতে না পারে। দর্শক, আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।